এখানে পেস্ট করি। মনে করো এটাই আমি দেখছি। এখন আমার দরকার হয়েছে যে আমরা যেহেতু ফন্ট গ্রুপ দেখছি, এখন প্যারাগ্রাফ গ্রুপ দেখবো। এই বিষয়গুলো ছাড়া কি তোমরা কিছু পরে কাজ করতে পারবে? প্রতিবারই দরকার পড়বে। এই কারণে এগুলো এডমিট করার কোনো সুযোগ নেই। এখন এই যে গ্রুপটা আছে, মানে এই যে প্যারাগ্রাফ গ্রুপটা আছে, এটার কি কাজ এটা দেখবো। যদি মেইন ডায়লগ বক্সটা চাও তাহলে এই চিহ্নটা ক্লিক করলে তো চলে আসছে। এই যে চলে আসবে এটাতে সবসময় তোমরা জিরো রাখার চেষ্টা করবো, তাহলে কাজটা করতে সুবিধা। যেটা আমি করবো, দেখো প্রথমেই আছে, আমি মনে করি যে এটা বেশ কয়েকটা ভাগে ভাগ করি এটারে। আবার পেস্ট করতেছে কি লেখা। এখন এখানে মাউস পয়েন্টার রাখলে এটার কি বিষয়টা চলে আসে, বুলেটস। বুলেটস এর যদি এই টিক চিহ্নতে ক্লিক করো, তাহলে যে কয়টা প্রতীক আছে সবই শো করবে। এটার কাজ কি মনে করো, তুমি এই চিহ্নটা মানে আহ, এই যে ক্যাপশন আছে যে হোয়াট ইজ লর্নিং ফ্রম, এই ক্যাপশনের আগে যদি এরকম কোনো বুলেটস দিতে চাও, তাহলে এখানে এর কোনো একটা প্রতীকের মানে সামনে মাউস পয়েন্টার রেখে ক্লিক করলে হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারছো? এটা কিন্তু মাঝে মধ্যে দরকার পড়বে। তো এখন আমি এটাতে একটা বুলেটস দিলাম। আমি যদি চাই এটাতে অন্য একটা দিব, আমি এখানে ক্লিক করলাম, অন্য একটা দেব, অন্য একটা চলে আসছে। এই যে বুলেটস গুলো, এইভাবে তুমি প্রতিবার দিতে পারো। এখন আমি অন্য একটা দিই, যে এটা দিলাম। এরপরে দেখো, এটার এই লাইনে এসে যদি আমি মাউস পয়েন্টারটা এদিকে রেখে যদি আমি এন্টার দিই, তাহলে ওটু কিন্তু আর একটা চলে আসছে। ওটু, আমি এখন থেকে যা লিখবো এন্টার দিব। যদি আমি চাই যে এরকম কিছু বিষয় থাকবে যার প্রত্যেকটার আগেই বুলেটস হবে, তাহলে আমি এন্টার দিয়ে লিখে বুলেটস হইতে থাকবে। এভাবে আমি আগের অবস্থায় যাই, কন্ট্রোল জেড দিয়ে। এটা বুলেটস এর কাজ। বুলেট যেভাবে ব্যবহার করব, যদি কোনো কারণে বুলেটস একটা উঠাইতে হয়, দরকার নাই আমার, সাপোজ এটা দরকার নাই তোমার, তখন তুমি এখানে এসে নানে ক্লিক করবো। আবার দরকার পড়বে, এখানে এসে যেটা দরকার পড়ে এটাতে ক্লিক করবা। যদি চাও যে আমি একসাথে কিছু ক্যাপশন থাকুক এই সবগুলোর মধ্যে যেন থাকে ক্যাপশন গুলো, যেমন আচ্ছা এইগুলো দিলাম। মনে করো এই লেখাগুলো আহ আগে যে বুলেটসটা আছে এটা তুমি চাও না, একদম এটা থাকার দরকার নেই, তখন তুমি নাম দিবা নায়িকা। কিন্তু কোনো কারণে তুমি এভাবে লিখছো, লেখার পরে সবগুলোর সামনে বুলেটস দেওয়ার দরকার পড়ছে, তখন তুমি এখান থেকে সবগুলোই সিলেক্ট করে সিলেক্ট অবস্থায় যে কোনো একটাতে ক্লিক করলে সবই হয়ে যাবে। এরপরে যে বিষয়টা পাশে আছে, দেখো বুলেটস এর পাশে কিন্তু একটা বিষয় আছে যে নাম্বার। এই নাম্বারের কাজ আর বুলেটস এর কাজ সেম, তবে এটা যে ডিফারেন্সটা হয় এটা আমি তো যদি বুঝতে চাই, তাহলে আমরা এখানে এটা সিলেক্ট করে অনেক রকম, এখানে কোনো বুলেটস নেই, নাই। এখন তুমি নতুন করে দিবা, ধরো এখানে যে জিনিসগুলো আছে সবগুলো জিনিসের আগেই সিরিয়াল থাকা দরকার, 1 2 3। যদি এই সিরিয়াল গুলো তোমার বিশেষ প্রয়োজন পড়ে বা তোমার যদি বারবার টাইপ করে লিখতে হয়, যেমন আমি এখানে যদি 1 লিখলাম, তো তার আগে 2 লিখতে হবে, এরকম ভাবে তারপরে 3 ধারাবাহিক ভাবে লেখার চেষ্টা করে, তখন আমরা না লিখেও কাজটা করতে পারি। এভাবে আমার যে বিষয়গুলোর আগে নাম্বার দেওয়ার দরকার সেইগুলো সিলেক্ট করে এখানে আসবো, আসার পরে দেখবো নাম্বারের ক্যাটাগরি আছে। তুমি যেই ক্যাটাগরির নাম্বার চাও এই ক্যাটাগরির উপর মাউস পয়েন্টার রাখো এবং ক্লিক করো। ঠিক আছে, এই নাম্বার হয়ে গেছে। এখন যদি তুমি এন্টার দাও, পরের নাম্বারটা চলে আসবে। আমার এই নাম্বার আর নতুন করে লিখতে হইতেছে না, এটা আগে ছিল কপি করে দেওয়া হচ্ছে। উম, ঠিক আছে, আমি যদি আবার যতবার পেস্ট করি ততবারই নাম্বারটা হয়ে যাবে। এইটা যখন আমাদের দরকার পড়ে সবচেয়ে বেশি, যখন আমরা কোনো একটা লিস্ট করতে চাই, যেমন মনে করো আমরা আহ 50 জন 100 জনের একটা তালিকা বানাবো, তখন সিরিয়াল লাগে। কিংবা মনে করো আমরা সরকারি কোনো কাজে বড় একটা লিস্টের দরকার পড়ছে, যেমন মনে করো ভোটার তালিকা, এই ধরনের কাজ, তখন যখন লিস্টের প্রয়োজন পড়ে, তখন যেন আমার 1 2 3 এভাবে লিখতে না হয়। বুঝতে পারছো বিষয়টা? আমি এই কমান্ডটা দিয়ে রাখবো, তাইলেই হবে। আমি যদি এটা এরকম ভাবেও থাকতো আমার, যেমন এগুলো নাই, ঠিক আছে, কিন্তু আগে আমি এটা দিয়ে রাখছি, এখন আমি এন্টার
দিলেই 2 চলে আসবে। আমি যাই করি না করে এন্টার দিলে 3 চলে আসবে। এইভাবে আমরা এই জিনিসগুলো হ্যান্ডেলিং করি। এখন আমার মনে মনে করো যে এইগুলো নাই, আপাতত এইভাবে রাখলাম। এখান থেকে কিন্তু আমরা যেকোনো একটা দিতে পারি। যেকোনো টাইপ মানে টাইপের দিতে পারি। যদি আমি এটা দেই, এটা দেই, এটা দেই, এই গেল যেকোনটা আমরা যদি ট্রাই করে দেখব যে কোনটা দিলে কেমন হয়। তাহলে বুলেটস এবং নাম্বারের যে বিষয়টা, এটা তো আর কোনো কনফিউশন নাই। এটা শেষ। পরের যে বিষয়টা আছে দেখো, এই যে এখানে যখন আমি মাউস পয়েন্টার রাখবো তখন আমরা এই বিষয়গুলো আবার মানে আবার দেখতেছি। কিন্তু এখানে একটু বিষয় যেটা এটা হলো আমরা কাস্টমাইজ করতে পারি। মানে আমাদের ইচ্ছা মতো করে আমরা দিতে পারি। যেরকম আছে এরকম ভাবে না, আমরা এটা কাস্টমাইজ করতে পারি। যেমন এর মধ্যে হয়, এর মধ্যে স্টার, মানে এটার মধ্যে ব্যারেডিস বুলেটস আছে, এর মধ্যে ব্যারেডিস নাম্বারে থাকবে এগুলো। তো আমাদের এগুলোর ব্যবহার কম, সবচেয়ে বেশি ব্যবহার হয় এই দুইটা বিষয়ই। কিন্তু আমার জানার দরকার, এই জন্য আমি এটা বললাম। আরেকটা বিষয় হলো, আমি এটা বাদ দিই। ধরো এখানে যেটা আছে যে আহ, এই যে রিকোয়েস্ট আছে, এটার কি কাজ? ধরো আমি এতটুকু জায়গা সিলেক্ট করলাম করে আমি একটা স্পেস দিলাম, কিছু কাজ দিচ্ছে না, মানে এটা ক্লিক করলাম। এখানে আসো, ইনক্রিজে আসো ইন্ডেনটা। এখানে আসলে একটে বাগাইছে, মানে একটা নির্দিষ্ট দূরত্ব একবারে লাভ দেওয়া গেছে। এটা যদি তোমার প্রয়োজন পড়তো করার, তাহলে তুমি একটা একটা করতে চাইতো যদি এইভাবে, যে এই যেভাবে স্পেস দিয়ে দেয়া, মানে স্পেস দিয়ে দিয়ে যদি করতা, তাহলে তোমার সময় বেশি থাকতো যাইতো, এবং সোজা নাও হইতে পারতো, একটু আহ, এদিক সেদিক হয়ে যেতে পারতো। এবং এটা বিশেষ করে লেটেস্ট বা স্মার্ট কোনো মেথড না, মেইন মেথড হচ্ছে এটা। আমরা একসাথেই যদি নিতে চাই তাহলে আমরা এইভাবে নিতে পারি। এখন আরেকটা বিষয় হচ্ছে, এইদিকে যখন ছিলাম, এরপর আর গেছে না, এরপরে তো যাবে না সে মার্জিন, মার্জিনের বাইরে লেখার নিয়ম নাই, এই জন্য আর পরে গেছে না, বুঝতে পারছো? এইভাবে আমরা যখনই এই জিনিসটার প্রয়োজন পড়বে আমরা এভাবে করে নিব। এটা একটা বিষয়। আর এরপরে আমরা এই জিনিসটা পরে দেখি, আগে নিচে এই চারটে বিষয় দেখি। এই সবগুলো বিষয় ইম্পর্টেন্ট, তবে এই সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এখানে একটা, দুইটা, তিনটা, চারটা বিষয় আছে। এই চারটে বিষয়কে আমরা অ্যালাইনমেন্ট বলি। মাইক্রোসফট ওয়ার্ডে, বিশেষ করে মাইক্রোসফট ওয়ার্ডে অ্যালাইনমেন্ট চার ধরনের: একটা লেফট, একটা রাইট, একটা টপ, একটা আহ, না, ভুল বেশি, একটা লেফট, একটা রাইট, একটা সেন্টার, একটা জাস্টিফাই। এই চার ধরনের কি অ্যালাইনমেন্টের বলতে আমরা কোন জিনিসটা বোঝাইতে চাইতেছি, এটা যদি আমরা একটু দেখি। এখানে দেখো, এই লেখাগুলোর ধরন দেখো। এখানে যে মানে মার্জিনটা আছে, এই মার্জিন বরাবর একবারে লাগানো কিন্তু প্রত্যেকটা ওয়ার্ড। আবার একেবারে শেষে এদিক দিয়েও কিন্তু সেম কন্ডিশন। আমি যদি এখানে কার্সর রাখা অবস্থায় এখানে ক্লিক করি, দেখো এখন কিরকম হয়েছে। দেখো এইদিকে আছে সব ঠিকঠাক, কিন্তু এইদিকে ঠিকঠাক নেই। এইদিকে কোনো একটা গ্যাপ বা একটু এলোমেলো আছে। এটার কারণ কি? আমরা বাই ডিফল্ট সবসময়, যদি আমি এটা লিখতাম, আমরা তো এটা কপি করে আনছি, যদি লিখতাম সবসময় বাই ডিফল্ট এটা লেফট অ্যালাইনমেন্ট থাকতো। লেফট অ্যালাইনমেন্ট মানে লেফট সাইডে যে মার্জিন আছে, মার্জিন বরাবর লেখাগুলো থাকবে, মার্জিনের একবারে লাগানো থাকবে, কোনো স্পেস থাকবে না। এবং যে পেজটার দরকার পড়ে এটা এই রাইটে থাকবে। যেমন এখানে আছে হ্যাজ বিন, হ্যাজ বিন এর পরে মনে করেন আর একটা একটা লেটার আসতো বা থাকতো, কিন্তু এখানে তো আর কোনো ওয়ার্ড হইতেছে না। দা যদি দেই এখানে তাহলে আড়ে না, এই কারণে সে নিচে এসে পড়ে। অর্থাৎ তার যতটুকু স্পেস দরকার অতটুকু নেওয়ার জন্য সে নিচে প্রয়োজনে যাইতে পারে, যদি এটা লেফট অ্যালাইনমেন্ট দেওয়া থাকে। অর্থাৎ এইদিকে এলোমেলো থাকবে, কিন্তু এইদিকে আবার সব ঠিক থাকবে। এখন যদি আমি রাইট অ্যালাইনমেন্টে আছি, দেখো এটা লেফট অ্যালাইনমেন্ট। আর লেফট অ্যালাইনমেন্টের শর্টকাট কমান্ড হচ্ছে কন্ট্রোল এল। তুমি যদি কন্ট্রোল এল টাইপ করো বা চাপো, তাইলে ওইটা অ্যালাইনমেন্ট হয়ে যাবে। রাইট অ্যালাইনমেন্ট হচ্ছে কন্ট্রোল আর। আমি যদি এখানে আমার মাউসটা তো এখানে আছে, কন্ট্রোল আর চাপতেছি, দেখো এই যে কন্ট্রোল আর চাপলাম, রাইট অ্যালাইনমেন্ট হয়েছে। তাহলে লেফট অ্যালাইনমেন্টের যে কাজ, রাইট অ্যালাইনমেন্টেরও সে কি একই কাজ। এটা থাকে লেফট সাইডে আর এটা থাকে রাইট সাইডে, আর কোনো ডিফারেন্স নেই। এদিকে দেখো কত গ্যাপ আছে, এদিকে কিন্তু কোনো গ্যাপ নেই। আমি কি করছি, এই অ্যালাইনমেন্টটা চেঞ্জ দিচ্ছি, এখন কিন্তু আসছে রাইট অ্যালাইনমেন্টে, আর এটা হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট। এখন বাকি রইলো দুইটা, একটা হলো সেন্টার আর একটা হলো জাস্টিফাই। সেন্টার অ্যালাইনমেন্টটা কি, এটা একটু আগে যদি দেখতে চাই, তাহলে আমি মনে করো এই যে আমার উপরে লেখা আছে যে হোয়াট ইজ দ্য লরেন্ট ফর্ম, এই কথাটা আমি সেন্টার করব। সেন্টার মানে দুই মার্জিনের মাঝামাঝি অবস্থা।
এই যে মার্জিন আর এই যে মার্জিন, এই দুই মার্জিনের মাঝামাঝি অবস্থান। সেন্টার অ্যালাইনমেন্টের শর্টকাট কমান্ড হচ্ছে কন্ট্রোল ই। এই যে এখানে মাউস পয়েন্টার রাখলে দেখতে পাবো কন্ট্রোল ই। তুমি কন্ট্রোল ইতেও ক্লিক করতে পারো, অথবা এখানে ক্লিক করতে পারো, এর যে কোনো একটা ব্যবহার করতে পারো। তাহলে এটা কিন্তু সেন্টারে চলে আসছে দুই মার্জিনের মাঝামাঝি। তাহলে দুই মার্জিনের মাঝামাঝি যেটা থাকে এটার নাম হচ্ছে কি, সেন্টার অ্যালাইনমেন্ট দিতে হবে। অ্যালাইনমেন্ট তোমরা কটা দেখছো তাইলে? তিনটা। একটা লেফট অ্যালাইনমেন্ট, সেন্টার, আর একটা হলো রাইট। সবচেয়ে বেশি প্রয়োজন পড়ে এটা হচ্ছে জাস্টিফাই। জাস্টিফাই মানে প্যারা আকারে লেখা। প্যারা আকারে লেখার নিয়ম হয়েছে যে আমি এক মার্জিন থেকে শুরু করে আর এক মার্জিন পর্যন্ত লিখবো। মার্জিন পর্যন্ত যতটুকু জায়গা হয় সব পুরোটাই লিখবো। এরপরে গ্যাপ মানে আর পরে যদি না থাকে তাহলে আমি নিচে যাই, পরের লাইন শুরু করবো। এইটা দেখো, আমি এখানে ক্লিক ক্লিক অবস্থা আমি জাস্টিফাই ক্লিক করলাম, এখন দেখো কি হয়ে গেছে। একবারে টোটাল এখান থেকে শুরু করে এই পর্যন্ত সম্পূর্ণ জায়গাটা, সম্পূর্ণ স্পেস সুন্দর করে গুছাই নিচ্ছে। এবং লাস্টে সে যতটুকু জায়গা শেষ এনে স্টপ হয়েছে। তাহলে এইটা কিন্তু আছে তোমার সেন্টারে। আমি একটা এটারে আমি লেফটে রাখি, দেখো এটার চাইতে এটা দেখতে আরেকটু সুন্দর মনে হইতেছে কাজটা গুছানো, কারণ এটা এই অ্যালাইনমেন্ট লেফট থেকে শুরু করে এই পর্যন্ত টোটালটা প্যারা আকারে লেখা আছে। এই জন্য আমরা যখনই বড় কিছু লিখি তখন অ্যালাইনমেন্ট হিসেবে দেই জাস্টিফাই। জাস্টিফাই এর শর্টকাট কমান্ড হলো কন্ট্রোল জে। আমি মাউস পয়েন্টার এখানে আনলে কিন্তু শুরু করতেছে কন্ট্রোল জে, ঠিক আছে? এই শর্টকাট কমান্ড করে তুমি কাজ করতে করতে মুখস্থ হয়ে যাবে। এছাড়াও তোমার কিছু মুখস্থ করাই লাগবে বাধ্যতামূলক, পরীক্ষাতেও আসে শর্টকাট বিষয়গুলো। কিন্তু আমরা এই চারটে অ্যালাইনমেন্টের কাজ খুবই ইম্পর্টেন্ট, আমরা এটা সবসময় করতে হয় এই অ্যালাইনমেন্ট গুলো। কারণ একই কাজ, এটা দিছি দেখো সেন্টার, আর এটা দিছি জাস্টিফাই, আর এটা দিছি লেফট। একটা কাজ যখন করবা তুমি কখনো সেন্টারও প্রয়োজন পড়বে, কখনো লেফট, কত রাইট অথবা জাস্টিফাই প্রয়োজন পড়বে, সবগুলোরই প্রয়োজন পড়তে পারে একটা কাজে। এখন আরেকটা বিষয় মনে করো যে তোমার এইখানে যে প্যারাটা আছে লেখা, এই প্যারার স্পেসটা তুমি কতটুকু দিতেছ। লাইন স্পেচিংটা মানে, লাইন স্পেচিং মানে ধরো প্রথম উপরে যে লাইনটা আছে আর নিচের যে লাইনটা আছে এর মাঝামাঝি যে জায়গাটা আছে, এটা কতটুকু হওয়া দরকার। এটা ইম্পর্টেন্ট এই কারণেই, আমি যদি তোমার এটা বলতে চাই তাহলে আমি এগুলো ডিলিট করি, মনে করো এগুলো ডিলিট করলাম, আর এইগুলো আমি কপি করি। এখন দেখো গুলো করে যে আহ, একটা আরো কি, এই যে এই পর্যন্ত দিলাম। এখন এই কাজটা তোমার কেউ দিচ্ছে, তুমি কাজটা করে দিবে, কিন্তু যে কাজটা তার করছো বা করবা, সে বলতেছে যে আমার কাজটা এই যে গ্যাপ জায়গাটা যে আছে এই জায়গাটা বরাবর পুরোটা কি দরকার এই লেখাটা। এক মিনিট পেজ মানে খালি থাকতে পারবে না। আবার ফ্রন্টের যে সাইজ আছে, এই ফ্রন্টটা হইলো গিয়ে, আমি এখানে ক্লিক করলেই ফ্রন্টের সাইজটা শো করবে এখানে। ফ্রন্টের সাইজ হচ্ছে 10.5। ফ্রন্টের সাইজও আমার কিন্তু ছোট বড় করা যাবে না। এই সাইজটা খেই আমার তারে এই পেজটাতে বলে দিতে হবে। এটার জন্য আমি কি করব, আমি আগে এই টোটাল লেখাটা সিলেক্ট করলাম, তারপরে এখানে আসবো, এই যে এখানে আইসা এখানে দেখো লাইন স্পেচিং আছে, প্যারাডিস লাইন স্পেচিং আছে, ঠিক আছে? আমরা এখানে 1.0 1.15 এটা দিলে দেখো কতটুকু হয়, একটু বাকি আছে। আমি যদি পরেরটায় আসি তাহলে দেখো, পরেরটা আসার পরে যেটা হয় এটা হচ্ছে কি এইদিকে এসে বসছে, পরের পাতাতে এসে বসছে, তাহলে এটা আমার হইতেছে না। মানে এমন একটা সমস্যা হয়েছে যে আমি এখানে বাই ডিফল্ট যেগুলো আছে এগুলোতে ক্লিক করলেও হইতেছে না, অডিয়েন্স মানে বুঝতেছে না, কাস্টমার এখানে এটা হইতেছে না, আমার এটাও দরকার। তখন আমরা এটা আরো একটা সলিউশন করতে পারি, জন্য আমরা মাউস মানে এখানে ক্লিক করার পরে লাইন স্পিচিং যে অপশন আছে এখানে ক্লিক করে দেবো, তখন লাইন স্পিচিং যে মেইন ডায়লগ বক্সটা আছে সবটা এখানে শুরু করলে আমি যেটা করব, এখানে দেখবো মাল্টিপল লেখা আছে, মাল্টিপল অথবা কাস্টম, দুইটাতে একটা কিছু লেখা থাকবে। যদি কাস্টম লেখা থাকে কাস্টম সিলেক্ট করবা, আর মাল্টিপল হইলে মাল্টিপলই। এদিকে আমরা লাইন স্পেসিংটা কম বেশি করার চেষ্টা করবো, করলে আমরা প্রিভিউ হিসেবে এখানে শো করবে, এটা দেখবা যে কি করতেছে। দেখো আমি এরকম করতেছি আর নিচে নামতেছে, এরকম করতেছে উপরে উঠতেছে, ঠিক না? এই লাইন স্পেসিংটা হইতেছে না এরকম, এরকম হইতেছে। আমি এখানে লাইন স্পেসিংটা আমার আমার ইচ্ছা মতো করে দিলাম। যেমন মনে করো আমি দিলাম 1.3 দিলাম, কথার কথা দেখি কি হয়, ওকে দিলাম। 1.3 দেওয়াতে আমার একটু লেখা নিচে এসে পড়ছে, তাহলে এটাও হইতেছে না।
আমি আবারও এই কাজটা কাস্টমাইজ করার জন্য এখানে আসলাম। আইসা 1.3 দিলে হইতেছে না, যেহেতু আমি একটু কম দেওয়ার চেষ্টা করি। 2 দিলাম, দেখছো হয়ে গেছে। 1.2 দিলাম, হয়ে গেছে। এইভাবে সে যে এইরকম চায় এরকম করে মানে এরকম হুবহু এরকমই করে দেওয়া যাবে, অথবা কাছাকাছি করে দেওয়া যাবে। এখন তো তার আপত্তি নেই যে পুরো পেজই আসছে। কিন্তু আমরা এটা করছি কিভাবে? লাইন স্পেসিংটা আমি এতটুকু দিছি। তবে আমরা যখন অফিসিয়ালি কাজ করব পার্মানেন্টলি, তখন নরমালি আমাদের লাইন স্পেসিং কত হওয়া উচিত? এটা হলো, আমরা সবসময় লাইন স্পেসিং দিব নরমালি 1.5। এটা আমরা কিবোর্ডের সাহায্য করতে পারি, যে কন্ট্রোল ধরে 5% ক্লিক করলে 1.5 হয়ে যায়, অথবা কন্ট্রোল জেড দিলাম, অথবা এখানে এসে দেখো এই যে 1.5 আছে, ঠিক আছে? 1. কই, হ্যাঁ 1.5 এখানে ক্লিক করলে হয়। এখন তো 1.5 আছে, এতে পরের পেজে গেছে গা। কিন্তু তুমি যখন অফিসিয়ালি কাজ করবো, পেজ যদি যায় সমস্যা নাই। যদি স্পেসিফিক দরকার পড়ে যে এই পেজটাতেই দরকার, তখন তো আমরা এইভাবে কাস্টমাইজ করবো। এছাড়া সবসময় আমরা লাইন স্পেসিং দিব কত? 1.5। 1.5 লাইন স্পেসিংটা আমার হয়েছে কিনা টোটালটা আমি আগে সিলেক্ট করে নেব, তারপরে এখানে এসে 1.5 দিব, এটাই হয়েছে। তাহলে 1.5 দিলাম আমাদের লাইন স্পেসিং। আরেকটা বিষয় হলো, যদিও আমি ফ্রন্ট নিয়ে ক্লাস নিছি, ফ্রন্ট কত দিবা এটা? সবসময় অফিসিয়ালি ফ্রন্ট দিবা 14, অথবা 13.5, 13, 13, 13.5, 14 ভিতরে হবে। এরপরে আমরা এই কাজে আরেকটা বিষয় দেখব, যে আর কয়টা বিষয় এখানে আছে, যেটি এসে শেষ করে দিব আজকে। এখন এখানে আসো, এখানে লেখা শেডিং, একটা কথা মনে রাখবা, যখনই শেডিং কথা বলা হবে বুঝতে হবে যে এখানে কালার টালারের বিষয় আছে। শেডিং মানেই কালারের বিষয় থাকে। তাহলে আমি এই শেডিংটাতে কি করব? এই লাইনটা সিলেক্ট করলাম, এখানে শেডিং এ আসলাম, এখানে এই শেডিং এর কোনো কিছুতে ক্লিক করলাম, করে আমরা যেটা দেখলাম যে লাইনের যে লেখাটা আছে, লেখার যে ব্যাকগ্রাউন্ড কালারটা, এটা চেঞ্জ করছে এই শেডিং এ। আচ্ছা, এই শেডিং এর কাজ, তার মানে শেডিংটা যদি আমি বেশি করে সিলেক্ট করি, তারপরেও যদি আমি এখানে এসে কোনো একটা দেই, তাহলে যেটা বলতেছি যে এক কথায় ব্যাকগ্রাউন্ড কালার। তবে কোন মানে টেক্সটের পেজের না, টেক্সট ব্যাকগ্রাউন্ড কালার আর পেজ ব্যাকগ্রাউন্ড কালার আলাদা। দেখো এখানে টেক্সট মানে কিছু লিখলি এটা ব্যাকগ্রাউন্ড কালার হইতেছে, আর এমনিতে নিচেরটা তো এরকম না, নিচেরটা তো এরকম না, এটা তো আলাদা। তাহলে এই বিষয়টা হলো যে এই শেডিংটা মানে মাইক্রোবোর্ডের ক্ষেত্রে এই শেডিংটা হলো টেক্সটের ব্যাকগ্রাউন্ড কালার, মানে লেখার। পেইন্টের যে ব্যাকগ্রাউন্ড কালার এরকম না। এরপরে যেটা আছে, আমরা একটু যদি এদিকে ফলো করি, তাহলে বর্ডার এবং বর্ডার পাইতেছি, যে এখানে বর্ডার ক্লিক করলেই দেখবা যে বর্ডার, মানে এখানে বটম বর্ডার দেওয়া, কিন্তু মেইনলি এই আইকনটা হচ্ছে বর্ডারের। বর্ডার মানে কি? বর্ডার মানে হচ্ছে যে তোমার, মনে করো আমি এই লেখাটা একটু কপি করলাম এবং এই পেজে এনে দিলাম। এই পেজটার মানে এই টেক্সটের চতুর্পাশে একটা বর্ডার থাকবে। যেমন আমরা এখান থেকে বর্ডার আনতে পারি। বর্ডারের ভ্যারাইটিস মানে ক্যাটাগরি আছে, আউটসাইড বর্ডার আছে, অল বর্ডার আছে। আমি একটা দিই, অল বর্ডার দিলাম। এই লেখা চতুর্পাশে একটা বর্ডার হয়েছে না? তবে এই বর্ডারের বিষয়টা এত শর্টকাট বোঝাইলে হবে না, একটু ডিটেল করতে গেলে আমি এখানে যখন আসবো তখন নিচে একদম চলে যাবো। এখানে এসে দেখবা যে বর্ডার এন্ড শেডিং, এখানে ক্লিক করলে বর্ডার এন্ড শেডিং এর যে মেইন ডায়লগ বক্সটা আছে অরিজিনালি, এই মেইন ডায়লগ বক্সটাই আসবে। আসার পরে প্রথমেই দেখবা দুইটা বিষয়, তিনটা বিষয় খেয়াল করবা, যে বর্ডার আর পেজ বর্ডার, এই দুটো বিষয় খেয়াল করবা। আর শেডিং, শেডিং তো বলছি, শেডিং যেখানে এটাকে বুঝবা কালারের বিষয়, তাহলে বর্ডারের যে কালারটা হবে এটা সে নিয়ন্ত্রণ করতে পারে। আমরা আগে বর্ডার দেখি। বর্ডারে প্রথম যে বর্ডারটা আমরা পাইলাম, এই বর্ডারে আসার পরে দেখো বর্ডারের ক্যাটাগরি হিসেবে বেশ কয়েকটা আছে। আমরা একটা বক্স সিলেক্ট করলাম, এদিকে টিউ হিসেবে এটা শো করবে, এবং পাশে এইখানে প্যারেন্টস টাইপের বর্ডারের যে আহ, মানে ডিজাইন এগুলো আছে, আমরা কোনো একটা ডিজাইন যদি নেই, নিলে এখানে প্রিভিউ হিসেবে শো করবে। করার পরে এই যে বর্ডার আছে, এই বর্ডারের ওয়েট কেমন হবে, মানে হেলথ কেমন হবে, সে মোটা হবে না চিকন হবে, এটার জন্য আমরা এখান থেকে ঠিকঠাক করে দিতে পারি। মানে মোটা চিকনটা এখান থেকে নির্ণয় করে দিতে পারি। এখানে কোনো একটা নিলাম, নেওয়ার পরে আমরা যদি ওকে দিই, এখন আপাতত কিরকম দেখায়, এই যে দেখো এরকম দেখায়, ঠিক আছে? এই বর্ডারের হেলথ এরকম হচ্ছে, এটা একটা বর্ডার। এটা কিন্তু পেজ বর্ডার না, শুধু বর্ডারের ক্ষেত্রে। এখন
শুধু বর্ডার যেটা, এটা আমরা বুঝলাম। পেজ বর্ডারটা কি, এটা যদি দেখি তাহলে এখন পেজ বর্ডারে যাই। দেখো, পরবর্তী বিষয় ছিল পেজ বর্ডার। এই যে পেজ বর্ডার, এখন পেজ বর্ডার কি আর বর্ডার কি? পেজ বর্ডার হলো পেজের চতুর্পাশে যেরকম মার্জিন আছে এরকম ভাবে বর্ডার থাকবে। আমি একটা বর্ডার এখান থেকে দিই। ধরো আমরা এখানে এই বর্ডারে কোনো একটা বক্স সিলেক্ট করলাম, তারপরে এখানে এসে আমি এই বর্ডারটা দিব মনে করলাম, এই বর্ডারটা সিলেক্ট করলাম, তারপরে ওকে দিলাম। এখন দেখো কি হয়। আহ, হয়তো এখানে কাজ করছিল, মিস্টেক হয়েছে আমার, বাইরে কাজ করে রাখতে হবে। এখন দেখো, আবার ক্লিক করলাম, এই বর্ডার না, পেজ বর্ডারে যেতে হবে, এখানে রাখলে হবে না, পেজ বর্ডারে। পেজ বর্ডারে গিয়ে এখান থেকে কোনো একটা বর্ডার নির্ণয় করো এবং ওকে দাও। আর যে কোনো একটা বক্স অবশ্যই সিলেক্ট থাকতে হবে। এই যখন পেজ বর্ডার হয়েছে, ঠিক আছে। একটা বর্ডার টেক্সট বর্ডার আর একটা পেজ বর্ডার, দুটো দুই জিনিস। পেজ বর্ডারটা তুমি চাইলে আরেকটু নিয়ন্ত্রণ করতে পারো। যেমন আমি যদি বর্ডারে যাই, যাওয়ার পরে আমি পেজ বর্ডারে গেলাম, আমি এইগুলো চাই না, আরো সুন্দর কিছু চাই, তাহলে এখানে আর্ট নামে একটা অপশন পাইবা। আর্টে ক্লিক করলে আরো কিছু বর্ডার এখান থেকে আমরা খুঁজলে পাইব, যে এর কোনো একটা বর্ডারও তোমরা দিতে পারো। আমি কোনো একটা উদাহরণ হিসেবে একটা নেই, আমি শুধু জাস্ট একটা নিলাম, এটা হইলো ওকে। এটাই হয়ে গেল আমাদের পেজের বর্ডার। শুধু পেজ বর্ডার যখন দিব, শুধু একটা পেজে হবে না, এখানে যদি হাজারটাও থাকে সব দিতে বর্ডার নির্বিশেষে একসাথে। এভাবে আমরা পেজ বর্ডারের যে বিষয়টা, এটা দেখতে পারি। তাহলে পেজ বর্ডার এবং বর্ডার দুটো যে দুই জিনিস, বুঝতে পারছো তো? আমি আবারও যদি যাই, এটা হলো শুধু বর্ডার, আর এটা হলো পেজ বর্ডার, আর এটা হলো শেডিং। বর্ডারের যে স্টাইল হবে, কালার হবে, এটা সে নিয়ন্ত্রণ করে, আর কিছু না। তো বুঝছো বিষয়টা? শেডিং মানেই শেডিং। হ্যাঁ, ওই এই যে শেডিং, শেডিংটা আমি এখানে সিলেক্ট থাকতে হবে কোনো একটা বক্সে, কোনো একটা কালার, মানে কোনো একটা পেজ বর্ডারে যদি চাই, কোনো একটা সিলেক্ট তো অবশ্যই লাগবে। তারপরে আমরা এখান থেকে শেডিংটা যদি কালার চেঞ্জ করি, সম্ভবত এটা ম্যাচ হয়ে যাবে। এখন দেখি, ফিল কালার, দেখি তো কি হয়। ওইটার মধ্যে কাজ হচ্ছিল, ওইটা নিয়েছে। যাই হোক, আমরা আহ, এগুলো উপরে অনেক সময় ইস্যু দেখায় কোনো কারণে বা এরকম হয় মাঝে মধ্যে। তবে এগুলো তোমরা পরে পারবা, কোনো সমস্যা নেই, বিষয়টা যদি মাথায় আসে। এরপরে যে বিষয়গুলো হলো মোটামুটি এখানে শেষ, তবে আর একটা দুইটা বিষয় বাকি আছে। এটা হইলে ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে, তারপর একটু শেষ করে দিলাম। দেখো, এখানে একটা বিষয় আছে শর্ট, আর এখানে একটা বিষয় আছে এরকম একটা হিজিবিজি দেখা যায়, হিডেন টেক্সটের যে শো এবং হিট করা, এটার যে বিষয়টা, এটা কি? প্রথমেই যদি এখানে শর্টে আসি, শর্ট মানেই এটা একটা সাজানোর সিস্টেম, এর মানে শর্টিং, যেটা ধরো আমি এটা তুমি বোঝাই, দুই লিখলাম, এলোমেলো ভাবে এই কয়েকটা সংখ্যা লিখলাম। এখন আমরা এখানে আবার কমে গেলাম, এই এখানে আসলাম, এখানে ক্লিক করলেই দেখো আমাদেরকে বলতেছে যে অ্যাসেন্ডিং নাকি ডিসেন্ডিং। না, মানে এটা আমরা কি কোনটা দিতে চাই, আমি যে নাম্বার হিসেবে আছে এই নাম্বারটা আমরা অ্যাসেন্ডিং এ দিতে চাই, তাহলে দেখো কি হয়, ওকে দিয়ে যদি ধারাবাহিকভাবে এটা সাজাইতে, অর্থাৎ ছোট থেকে বড় এভাবে। যদি আমরা এটা নিয়ে এখানে আসি, আবার ক্লিক করে এটা ডিসেন্ডিং করি, তাহলে কি হয় দেখো, এটা ধারাবাহিকভাবে সাজাইছে, তবে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট এরকম আর কি। অ্যাসেন্ডিং হলে ছোট থেকে বড়, আর ডিসেন্ডিং হলে বড় থেকে ছোট, এইভাবে সাজাইতে পারি। তারপরে যেটা আছে, এই যে একটা বিষয় আছে, অনেক সময় এটা কি কাজ করে দেখো, অনেক সময় তোমরা আউল ফাউল কোনো চাপ টাপ লাগে বা কোনো কারণে এরকম ভাবে হয়ে যেতে পারে, যে এই যে এরকম যদি দেখা যাচ্ছে, এই যে এই চিহ্নগুলো যে দেখা যাইতেছে এরকম হয়ে যাইতে পারে। এখন এটা কিন্তু তুমি ডিলিট করতে পারছো না চাইলেও, এটা কিন্তু তোমার নিতে পারছো না একটা একটা করে, মানে স্পেস দিয়ে মানে সবটা তো এরকম সম্ভব না। এবং এটা কেন আসলো, কিভাবে আসলো,
এটা মনে রাখবা এখান থেকে আসছে। এখানে ক্লিক করলে যাইব। আবার এটার কাজ কি? কাজটা বোঝানোর জন্য দেখো একটু আহ, একটু বড় করলাম। দেখো, আমার মনে করো যে এখানে কার্সরটা আছে, আমি একটা স্পেস দিলাম। দেখো স্পেস দেওয়ার সাথে সাথে একটা চিহ্ন বসছে না? আর একটা স্পেস দিলাম, আর একটা স্পেস দিলাম, বাড়তেছে কিনা ডট ডটের মতো। এটা প্রিন্ট করলে শো করবে না, কাগজ টাইপের যখন আমরা প্রিন্ট করবো এটা শো করবে না, কিন্তু বাড়তেছে। মানে এটা বোঝাইতেছে যে আপনি এখানে একটা লেখা, মানে একটা ওয়ার্ডের মাঝখানে একটা স্পেস হওয়ার কথা। এই একটা স্পেস মানে একটাই আছে। যদি আমি বলি যে একটু বেশি দেখা যাচ্ছে, মানে দুইটা হয়ে গেছে এখানে, এখন আমি যদি এখানে দুইটা স্পেস হয়ে গেছে, এটা আমি স্পেসিফিকলি আমার চোখে পড়তেছে না, কিন্তু অরিজিনালি দুটো হয়ে গেছে। এটা যেন না হয়, সেজন্য এটা চেক করে বুঝতে পারে প্রিন্ট করার আগে যে এখানে দুইটা হয়ে গেছে না তিনটা হয়ে গেছে। আমি যদি তিনটা দিই তিনটা হয়ে গেছে, তাহলে আমি এটা এভাবে কাটতে পারি। এরপরে আমরা এই জিনিসগুলো রাখবো না, আবার একটা ক্লিক করলে এটা উঠে পড়বো। আমি যখন আমার কারেকশন করা শেষ হবে তখন এটা ক্লিক করবো, এটা উঠে উঠবো, এটা আর দরকার নেই আমার। এই যে বিষয়গুলো আছে কুটিকাটা মোটামুটি আশা করি সবটি বুঝছো। এইটাই হলো প্যারাগ্রাফ গ্রুপের কাজ। প্যারাগ্রাফ গ্রুপে এখানে ক্লিক করলেই মেইন ডায়লগ বক্সটা আসবে, এখানে তোমরা ঘাটাঘাটি করে দেখবা। কিন্তু আমরা এটা শুরুতেই যেটা এখানে যেহেতু যে আইকন গুলো শর্টকাটে দেওয়া আছে, এখান থেকে আমরা সমাধান করতে পারি। তো এই ক্লাস